আমার জীবনে প্রেম বেশ কয়েকবার এসছে। কি আমার স্কুল লাইফেরই কথা বলি, অনেক বন্ধুদের দেখেছি, মানে বান্ধবীদের দেখেছি, তারা বিয়ে করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। জানি না, সে হয়তো ধরে নাও তার মতো করে একটা কিছু করে নিতে পারতো, লাইফে কিছু একটা করতো, কিছু একটা অন্ততপক্ষ করতো, কিন্তু না, তার এই মুহূর্তে তার 3টে বাচ্চা, পুরো লাইফটা না পুরো দাবার ছকের মতো, জানো তো। সবকিছু আমাদের হাতে থাকে না, সব চালগুলো আমরা হয়তো ঠিকভাবে দিতে পারি না, কিন্তু কিছু তো 2-3টে চাল তো আমাদের ভাবতেই হয়। তুমি যদি তোমার কথা শোনাতে চাও, তুমি যদি তোমাকে তুলে ধরতে চাও, তাহলে তুমি থাকলেই চলবে। বেশ কিছু মানুষের এখন হয়তো একটা সে সম্পর্কে আছে, আর একজনকে ভালো লাগে, এই দুই নৌকায় পা দিয়েও অনেকে এখন কিন্তু ডুবছে। এই সিচুয়েশনটা নিয়ে তুমি কি বলবে? নমস্কার, আমাদের চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমান যুগের সম্পর্কগুলো কেমন যেন ঘেঁটে যাচ্ছে, আর এই ঘেঁটে যাওয়া সম্পর্কগুলো আরও একবার সুন্দর করে কি করে জীবনে সাজাতে পারবো। কিংবা ধরুন আপনি কোনো প্রত্যন্ত গ্রামে থাকেন কিংবা শহরেও থাকেন, কিন্তু স্বপ্ন দেখছেন বড় হওয়ার, আর সেই স্বপ্নটাকে নিজের মধ্যে কি করে লালিত করবেন কিংবা বড় হওয়ার স্বপ্ন আরও ভালো করে দেখবেন। যিনি আজকে আমাদের অতিথি, তিনি অত্যন্ত সুবক্তা এবং যার কণ্ঠস্বর আমাদের গোটা পৃথিবীর বাঙালিদেরকে মুগ্ধ করেছেন। আপনারাও রিকোয়েস্ট করেছেন অনেকে তাকে আনার জন্য। অবশেষে আপনাদের দাবি মতো আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসতে পেরেছি সুজয় নীলদাকে। তাই এপিসোডটা প্লিজ দেখতে থাকুন। অনেক ধন্যবাদ আসার জন্য, আর কনগ্র্যাচুলেশন, কারণ আমি সহ আমার বহু বন্ধুবান্ধব তাদের থেকেও জানতে পারি প্রতিদিন ফোনে সোশ্যাল মিডিয়াতে অন্তত একবার হলেও তোমার কণ্ঠ কিন্তু বাজে বাংলার ঘরে ঘরে আজকে। তো যাই হোক, প্রথম কথা সুজয়দা যেটা জানতে চাইবো, অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিলেন তোমাকে এখানে আসার জন্য, এবং অবশ্যই সেই কমেন্ট আমি তোমায় পরে দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা শুধু আসার রিকোয়েস্ট করেনি, তারা এসে সুজয়দাকে কি প্রশ্ন করা হবে তারও কিছু রিকোয়েস্ট করেছে। তো তার মধ্যে প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে এখন অনেকের, মানে আমি ওভারঅল কথা বলছি, এই রিলেশনশিপ স্ট্যাটাসগুলো না খুব জটিল করে ফেলছে, এবং জীবনটাকে তারা ফার্স্ট প্রায়োরিটি সম্পর্ক হওয়া উচিত কি উচিত না সেটা পরের বিষয়, কিন্তু ভাবনা চিন্তার মধ্যে, বিশেষ করে যখন হয়তো কেরিয়ার গড়ার সময়, বিশেষ করে হয়তো পড়াশোনার সময়, সেই সময়গুলো যখন রিলেশনশিপটা তাদের কাছে নতুন থাকে, আমরা যখন জানি না ব্যাপারটা কি, আমরা অতটা ম্যাচিওর নই, তখন জীবনে অনেক সময় সম্পর্ক অবশ্যই অনেকের ভালোও করছে, কিন্তু অনেকের ক্ষেত্রেই জীবনটা কিছুটা ঘেঁটে যাচ্ছে। এই ঘেঁটে যাওয়া ছেলেমেয়েগুলোকে তুমি কি বলবে? তারা তোমার থেকে অনেক কিছু শুনতে চায়। দেখো, অ্যাজ এ দাদা যদি বলতে হয় তাহলে বলা যায়, মানে ওই রকম, দেখো সেই অর্থে তো শিক্ষিত জ্ঞান নেই এই ক্ষেত্রে। আমরা যেটা দেখেছি, তারা কিন্তু তোমাকে নিজের ঘরের ছেলেই মনে করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই হতে চাই, ও আজও তাই হতে চাই। তো এটাই বলার, দেখো আমরা অনেকটা সময় পার করে এসেছি। আজকে আমার বয়স বলতে কোনো দ্বিধা নেই, আমি কোথাও বয়স লুকোইও না, 35 ক্রস করলাম। তো বুঝতেই পারছো অনেকটা, মানে কলেজ পার করেছি 21-22, তারপরে ধরো আরও 13 বছর ইন্ডাস্ট্রির সঙ্গে চলছে। অনেক কিছু দেখলাম, মানে দেখার অন্ত নেই। এবং আমি প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি এক্সপেক্ট করি আজকে নতুন কিছু দেখবো, তো সেই নতুন কিছুটা ঘটেও যায়, মানে সামহাও এই ঘটাটা রোজ ঘটে চলেছে। তো আমার জীবনের যদি কথা দিয়ে বলতে হয়, এই ঘেঁটে যাওয়ার যে কথাটা বললে না, আমি আমার ঘেঁটে যাওয়ার খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা বলতে পারি। সেটা হচ্ছে, আমার জীবনে প্রেম বেশ কয়েকবার এসছে। আজকে স্টেবল দেখে অনেকে, বা বহু বছর ধরে স্টেবল আছি, এর মানে এই নয় আমার লাইফে ঝড় বা বাতাস এগুলো কিছু বয়ে যায়নি। ধরো ক্লাস 9-এ পড়ি তখন, সে সময় একটি মেয়ের প্রেমে পড়লাম। ইন্টারেস্টিং। তোমার টিউশনে পড়তে আসতো, আমার স্কুল ছিল আলাদা, তার স্কুলও ছিল আলাদা, কিন্তু টিউশন, বাংলা টিউশনে পড়তে যেতাম আমরা একসঙ্গে। তো ওই দেখে গেলাম, দেখতে দেখতে 1 বছর পার হলো, মাধ্যমিক হয়ে গেল, একসঙ্গে পড়তে পারবো তো? তখনও কিছু বলা হয়ে ওঠেনি, সেও জানে না কিছু, মানে ব্যাপারটাই মনে মনে চলছে। তো তারপর ধরো 11 এলো, হ্যাঁ একই টিউশনে আছি, বাহ। তো 12 এলো,
কিছুতেই বলা হয়ে উঠছে না, এতটাই লাজুক লতা। সে সময় মফস্বলের ছেলে আমি, রানাঘাটে বড় হওয়া, ধরো মানে কথা হচ্ছে, গল্প হচ্ছে, মানে কথা হচ্ছে পড়াশোনা নিয়ে, নিয়ে অনেক কিছু নিয়ে, খাতাটা দে, নোটটা দে, ওইটা আর হয়ে উঠছে না। তো তারপর ধরো 12 শেষ হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, বললাম যা চান্সেস তো হন, আর কি করে হবে। কলেজে, সেম কলেজে ভর্তি হলাম। আচ্ছা, কলেজে ভর্তি হওয়ার সময় গিয়ে আমি খুব সাহস করেছি, এবার তো কলেজ বড় হয়ে গেছি অনেক, এবার বলতে হবে। তো গিয়ে তাকে বলে ফেললাম, হ্যাঁ, সোজাসুজি মুখের উপর একটাই উত্তর দিই, আমি এনগেজড। আমি যদিও জানতাম সে এনগেজ নয়, কারণ কাউকে তার সঙ্গে দেখিনি। তাছাড়া একটা এক্সপেকটেশনও থাকে, হ্যাঁ, মনে মনে হয়ে যায় যে এ আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মনে মনে এটা চলছিলই, 4 বছর ধরে লালন করেছি, বুঝতে পারছো। মানে ওই ছোটবেলায় অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি, মানে ওকেই মনে মনে ভাবতাম যে ও আমার অনেক কিছু, ও আমার বউ হবে। আমাদের ছোটবেলার হতে থাকে, পড়তে বসে মুখ মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ। তো সেই যখন কি বললো এনগেজড, সত্যি কথা বলতে আমি আর দ্বিতীয় দিন ওকে এ বিষয় নিয়ে কোনো কথা বলিনি। আচ্ছা, মানে বহুদিন দেখাও হয়নি, মাঝে এক আধবার রাস্তায় দেখেছিলামও, কিন্তু এই যে ডিস্টারবেন্সটা কোনোদিন মনে হয়নি যে আরেকটু চেষ্টা করি, আরেকটু চেষ্টা করি। তার তরফ থেকে যদি হ্যাঁ হওয়ার থাকতো তাহলে সে এই কথাটা অন্তত পক্ষে বলতো না যে আমি এনগেজড। তার যদি বলার থাকতো তাহলে সে অন্য কায়দায় অন্য উত্তর দিত, সেক্ষেত্রে হয়তো চেষ্টা করা যেত। কিন্তু এখনকার যে জিনিসটা আমি দেখতে পাই যে আমি অন্ততপক্ষে এই ক্ষেত্রে জেদি হব না, এই ব্যাপারটা কোনো ছেলে মেয়ে মানতে পারে না। আমি জেদি হব, একে আমার পেতেই হবে। আমি এই কারণেই এই প্রসঙ্গটা তুলে আনলাম যে এত আগের প্রসঙ্গ, ধরো আমি 2004, 5, 6, 7 কথা বলছি, অনেকটা আগের সময়। তখন ধরো মোবাইল আসেনি, মানে এসছে, আমাদের কাছে নেই। যাদের কাছে আছে তারা বিশাল বড় মোবাইলের ফরমেশনটা এই স্মার্টফোন একদমই নয়। মানে সেই সময় হয়তো ওই কোয়াটি ছিল কি না, ছিল না, T9 ছিল। মানে ওই 1 2 3 4 করে SMS করতে হতো, ডি লিখতে গেলে 4 বার সাপের যে খেলাটা ছিল ওইটা খেলতাম একদম তাই। তো সেই সময় দাঁড়িয়ে ধরো আমাদের SMS এ কথাবার্তা হয় বন্ধুদের সঙ্গে, মিস কল। আমার তো তাও নয়, আমি সেকেন্ড ইয়ারে ফোন কিনেছিলাম টিউশনের টাকায় ফার্স্ট। তো তখন ওই সুযোগও ছিল না। মানে তুমি কলেজে গিয়ে ফোন পেয়েছো? হ্যাঁ, কলেজে গিয়ে, একদমই তাই। তাও তখনকার অন্যরকম, তখনকার ছোট ফোন, ওই আমার মনে পড়ে স্যামসাং C160। আচ্ছা, 1800 টাকা দাম নিয়েছিল এবং সেটা টিউশনের টাকায় কেনা। তো এটা নিয়ে গর্ব কিন্তু আমার চিরদিনের ছিল যে না, আমি আমার টাকা দিয়ে কিনেছি। আর ওইটা একটা আলাদা ফিল ছিল তখন, হাতে একটা মোবাইল এসছে, আলাদা জগৎ, আলাদা জগৎ। তো এইটাই বলছি যে ধরো মোবাইল এসে গেল, আমি তার নাম্বার জানি, তার বাড়ির নাম্বার, বেসিক্যালি তার নাম্বার তো সে সময় হয়নি, কিন্তু আমি কোনোদিন মনে হয়নি যে একটা টেক্সট করি, আরেকবার চেষ্টা করি, তাকে জ্বালাই, বা আমার এটা চেষ্টা করা উচিত। সে যখন বলেছে, আমাকে অপোজ করেছে, আমি তখন তাকে এই ব্যাপারটা নিয়ে আর কোনো রকম কথা বলিনি। কারণ আমার শিক্ষা, কারণ আমার বেড়ে ওঠা, কাউকে ডিস্টার্ব করব না, কারো জীবনে গিয়ে কোনো রকমভাবে অসুবিধার কারণ হব না। তার লাইফে সে যেভাবে চলতে চাইছে, সে যখন আমাকে এনগেজ কথাটা বলেছে, তার মানে তার আমাকে চাই না তার লাইফে। যদি চাওয়ার হতো তাহলে অন্য কিছু বলতো, যেটা তোমায় বলছিলাম একটু আগে। তো এইটাই আমি এই কারণে তুলে আনলাম যে তোমার এই যে শিক্ষাটা, এটা কিন্তু কমে আসছে গো। আমি দোষ দিচ্ছি না এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের, কিন্তু তারা তাদের আশপাশে যা হতে দেখছে সেটা থেকেই শিখছে তারা, এবং সেটাকে তারা কাজে লাগাচ্ছে। মানে এবং এর ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আমি ওই যে বলো না, ধরো কদিন আগে আমরা অ্যানিমাল সিনেমা দেখলাম, যেখানে বলছিল না যে সিনেমা কোথাও গিয়ে ইনফ্লুয়েন্স করে, এরকম সিনেমা না হয় ভালো। অবভিয়াসলি মানে সিনেমা আমাদের জীবনকে অনেকটা ইনফ্লুয়েন্স করে, অনেকটা করে। এবং যে কারণেই তুমি দেখবে চিরদিনে তুমি যে আমার যে সময়টায় হয়েছে, আমি কিন্তু ওই সময় জাস্ট কলেজ। তো এই ঘটনাগুলো কিন্তু মফস্বলে ঘটে গো। চিরদিনই তুমি যে আমার কিন্তু একটা পাবলিক লাইফে বিশাল এফেক্ট ফেলেছিল, এবং সেই সময় অনেক ছেলে, অনেক মেয়ে সাহস করেছিল। এবং আজও আমি দেখি, আমার স্কুল লাইফেরই কথা বলি, অনেক বন্ধুদের দেখেছি, মানে বান্ধবীদের দেখেছি, তারা বিয়ে করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। তো এই ঘটনা কিন্তু ঘটতে দেখেছি, তারা সাহস করেছে। এবং সেক্ষেত্রে আজ এরকমও বহু বন্ধুর সঙ্গে আজকাল দেখা হয়, তারা এটা বলে যে তোরা কতদূর এগিয়ে গেছিস, আমরা ভুলটা করে আমরা আটকে গেলাম। জানি না, সে হয়তো ধরে নাও তার মতো করে একটা কিছু করে নিতে পারতো, লাইফে কিছু একটা করতো, কিছু একটা অন্ততপক্ষ করতো, কিন্তু না, তার এই মুহূর্তে তার 3টে বাচ্চা, ধরো আমার বয়সী, সে একসঙ্গে স্কুলে পড়েছে, তো কোয়েড স্কুল ছিল আমাদের। তো
তো এগুলো না খারাপ লাগে কোথাও। তো তখন গিয়ে মনে হয় যে এরা ভেতর থেকে, দেখো বাবা মা কতটুকু শেখাতে পারে আমাদের, বাবা মা শেখায় ভালোভাবে চলবে, ঠিকভাবে কথা বলো, অন্যায় করো না। কিন্তু আমাদের মধ্যে বোধ কীভাবে তৈরি হয় ধীরে ধীরে, এই আমরা ধরো এই থিন লাইনগুলো তৈরি করি নিজেদের মধ্যে ধীরে ধীরে। ধরো তুমি যেভাবে বেড়ে উঠেছো, তোমার বাবা মা যেভাবে বেড়ে উঠেছে পুরোপুরি আলাদা হতে পারে, সময়ের গ্যাপ। এইবার ধরো আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিদিন, সেখান থেকে আমরা না থিন লাইন করতে থাকি যে এর বাইরে আমি যাব না, এইটা আমার লিমিটেশন। এত ছোটবেলায় এই বোধগুলো থাকে না, কিন্তু তবুও তৈরি হতে থাকে। তুমি দেখবে একটা মানুষ তার মধ্যে কতটা ঠিকভাবে চলার বোধ তৈরি হচ্ছে, সেটা ওই একদম ছোটবেলা থেকে তৈরি হয়। একটা ছেলে হঠাৎ করে বড় হয়ে গিয়ে ভালো হয়ে যেতে পারে না, বা একটা খারাপ থাকা ছেলে হঠাৎ করে গিয়ে ভালো হয়ে যেতে পারে না। ভালো হওয়ার ক্ষেত্রে তার ক্ষেত্রে হয়তো কোনো পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো এইটাই বলছি যে ধরো বেড়ে ওঠার মধ্যে আমাদের কাছে অপশন কী কী ছিল? শুধুমাত্র একটা টেলিভিশন, এবং সেখানে ধরো আমার ছোটোবেলার ক্ষেত্রে দূরদর্শন, তার থেকে সবে সবে কেবলস ঢুকছে আর কি। অপশনস নেই সেভাবে, দেখার অপশনস নেই এত কিছু। রোববার করে একটা ছায়াছবি দেখি আমরা। তো আমাদের কাছে এই প্রেম বিষয়টা বা এই সম্পর্ক বিষয়গুলো না খুব ডিভাইন। উত্তম কুমারের ছবি দেখছি বা এই যে জায়গাগুলো, তাহলে আমাদের কি জিনিসটা তৈরি হচ্ছে মাথার মধ্যে যে এটা হওয়া ভালো, এইটা হলে ভালো হয়, এটা হলে আমি লাইফে খুব সুন্দরভাবে একটা কিছু পেতে পারি। তা আমাদের কাছে এই বোধগুলো তৈরি হচ্ছে অজান্তেই। তো সেখান থেকেই হয়তো তাকে ডিস্টার্ব করতে আমার মন চায়নি। কিন্তু এখন তুমি অপশনসের কথা একবার ভাবো, জাস্ট ভাবো। এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি টিভি ভুলে গেলাম, শুনে ফেলে দিলাম টিভি নেই, টিভি ধরে নাও। এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে এত রকমের অভিজ্ঞতা মানুষ শেয়ার করছে প্রতিদিন, সেগুলো তাদের কাছে আসছে। তারা ভাবছে ট্রাই করে দেখি না, আরে এটা না হলে ওটা করব, ওটা না হলে ওটা করব, একটা তারা ক্লিক করবে। এবং আরেকটা ডেসপারেট মনোভাব, ভাই এই ডেসপারেট মনোভাবটার পিছনে কোথাও একটা ব্যাপার আছে যে আমরা হয়তো যেটা চাইতাম সবসময় দেখতে সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল ছিল না একদমই। কিন্তু এখন যা চাইছে ছোটবেলা থেকে সবাই পেয়ে যাচ্ছে, ফলে যখন জীবনে প্রেমটা পাচ্ছে না, সে স্বাভাবিকভাবেই খুব ডেসপারেট হয়ে যাচ্ছে। একদমই তাই, যে এটা তো আমাকে পেতেই হবে, আমি তো যা চাই তাই পাই। একদমই তাই। আমি ছোটবেলা থেকে বলেছি ফোন চলে এসছে, একটা ট্রিপ চাই বাবা করে দিয়েছে, একটা দামি কোথাও বার্থডেতে পার্টি চাই, বন্ধুরা আসবে, হয়ে গেছে, এটা কেন হবে না? একদমই তাই, একদমই তাই। এবং খুব ভালোভাবে আমি খুব ভয়ে আছি অ্যাকচুয়ালি, আমাদের পরবর্তী জেনারেশন যে আসবে বা যাদেরকে বড় করে তুলবো, করতেই হবে, একটা তো পয়েন্ট আসেই জীবনের, যেখান থেকে তোমায় আরেকটা জেনারেশনকে গড়ে তুলতে হয়। সেখানে দেখো আমাদের যে অভাবগুলো ছিল, আমি ছোটবেলা থেকে না মাটির বাড়িতে বড় হয়েছি, গ্রামে মাটির বাড়িতে, মাটির মেঝে, মাথায় টালির চাল, মাটির দেওয়াল। তো যখন ঝড় আসতো, তখন আমরা খুব ঝড় এলে, কালবৈশাখী যখন হতো, আমরা সবাই মিলে খাটের তলায় গিয়ে ঢুকতাম, যাতে যদি চালটা ভেঙে পড়ে তাহলে খাটটা আমাদের বাঁচিয়ে দেয়। এই পরিস্থিতি থেকে বড় হওয়া। আজকে হয়তো নিজেদের একটা ফ্ল্যাট হয়েছে, ধরো একটা গাড়ি হয়েছে, বা যেটুকু ভালোভাবে থাকার জন্য মানুষের প্রয়োজন হয় বা একটু ঠিকঠাকভাবে চলার জন্য, সেগুলো সব হয়েছে। কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। আমার ভয়টা হচ্ছে তোমার ধরো এই যে আমরা সবটা অর্জন করলাম, অর্জন কথাটা আমি এই কারণে ব্যবহার করলাম কারণ সত্যি অর্জন করেছি, কেউ দিয়ে যায়নি। এই যে অর্জন করলাম, এইটা তো যারা এরপরে আসবে তাদেরকে কেউ দিয়ে গেল, তাই নয় কি? তারা তো অর্জন করতে হলো না, তারা পেয়ে গেল, প্ল্যাটফর্মটা বেটার পেল। তাহলে তুমি যে ডেসপারেট কথাটা বলছিলে যে তারা তো যা যা চাইছে সব পেয়ে গেল। ধরে নাও আমাদের কাছে সিম্পলি একটা ধরো পাওয়ার জায়গা যদি বলি, ধরো আমরা ছোটবেলায় যখন কলেজ স্টাডিজ লাইফে ফোন কিনেছি, তখন ধরো আইফোন ঢুকছে, আরে ভাই আইফোন কি বিশাল ব্যাপার। আজকে ধরো এই জায়গাটা আমরা অ্যাচিভ করে নিয়েছি, আমরা একটা আইফোন কিনতে পারি, যেটুকু আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে করেছি, অর্জন করেছি যেটুকু অর্থ, সেখান থেকে ওটা কেনা যায়। তার কাছে তো ওটা সিম্পল জিনিস গো, পরবর্তী জেনারেশনের কাছে। আমি আমার বয়স দিয়ে বলছি, আমার বয়স 35, আজকে ধরো 45 বছরের কেউ, তার তো 10 বছরের ছেলে আছে হিসেব মতো, আমি যদি ধরি, এটা নর্মালিভাবে ধরি, আমার বয়স দিয়ে ধরি, তো সে তো সব পেয়ে যাচ্ছে তার বাবার জিনিসপত্র। তাহলে তার কাছে তুমি যেটা বললে ডেসপারেট মনোভাবটা, এই জায়গা থেকে সে ওটা পেতেই চাইবে। এবং এই পেতে চাওয়া,
এবং ভুল জায়গায় নিজের জেদটাকে প্রয়োগ করা, সেইটাই কিন্তু জটিলতার সৃষ্টি করছে। না, আমার মনে হয় এর সঠিক উত্তর হয়তো আমরা বের করতে পারলাম না আমাদের আলোচনায়, কিন্তু আমার সাধারণ মস্তিষ্কে যেরকম বলে এই ডেসপারেট মনোভাব একদম পেতেই হবে এরকম একটা ব্যাপার স্যাপার, যেটা সত্যি সত্যি যে জায়গায় জেদটা প্রয়োগ করার উচিত নয়, ভুল জায়গায় জেদটা প্রয়োগ করা, তার ফলে আজকে এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। অনেক ছেলে কিংবা মেয়ে, বিশেষ করে কলেজ লাইফ, কিছু কিছু ক্ষেত্রে স্কুল লাইফেও তারা একটা কনফিউশনের জায়গায় চলে এসেছে। এই যে তুমি বলছিলে না সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া আসার ফলে যেটা হচ্ছে, দেখো তুমি একটা কথা বলছিলে যে আমি ক্লাস 9 থেকে একজনকে ভালো লাগতো, সেই ভালোবাসাটা আমার মধ্যে লালিত হয়েছে, আমি কলেজে গিয়ে বলতে পেরেছি। এখন অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি। এখন কি হচ্ছে, ধরো একটা ছেলে বা মেয়ের সাথে আমি প্রেম করি, এবার স্কুলটা শেষ হয়ে গেল বা ধরো কলেজেই প্রেম করি, হয়তো আলাদা ক্লাস আলাদা কলেজ কিছু একটা হলো, এবার আমার এই মুহূর্তে আর একটা ছেলে বা মেয়ের সাথে রেগুলার কাজ করতে করতে বা পড়তে যেতে হলো, হোয়াট এভার, আমার রোজ দেখা হয়, তার প্রতি আমার একটা দুর্বলতা সৃষ্টি হলো। সমস্যা এখন একটা হচ্ছে যে বেশ কিছু মানুষের এখন হয়তো একটা সে সম্পর্কে আছে, আর একজনকে ভালো লাগে, এই দুই নৌকায় পা দিয়েও অনেকে এখন কিন্তু ডুবছে। এই দুই নৌকা থেকে তারা যে সবসময় খুব খারাপ ইন্টেন্স নিয়ে করছে সেটা নয়, অনেক সময় এটা হয় যে আমি একজনের সাথে 3 বছর রিলেশনে আছি, তাকে চট করে ছেড়ে দেবো, এর সাথে তো আমার 2 মাসের আলাপ, আবার এর সাথেই বেশি কথা বলতে, নতুন যে মানুষটি তার জীবনে এসছে তার সাথেই কথা বলতে কিংবা সময় কাটাতে বেশি ভালো লাগছে। মানুষটা যে নিজে এই দোলাচলে আছে সে কিন্তু সব থেকে বেশি ডিপ্রেসড। আমরা বাইরে থেকে হয়তো খুব সহজে তাকে জাজ করতে পারি যে এ বাবা এ ভালো লোক নয়, এই মানে ভালো ছেলে নয় বা ভালো মেয়ে নয়, কিন্তু সে হয়তো তার এই দোলাচলে সব থেকে বেশি ডিপ্রেসড। এই সিচুয়েশনটা নিয়ে তুমি কি বলবে? খুব জটিল একটা জায়গা তুলে ধরলে, এবং সত্যি সত্যি খুব প্রয়োজনীয় পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি মনে হয় আমি তোমাকে যদি আমার ইনবক্সটা দেখাতে পারতাম এই মুহূর্তে, এই প্রশ্নের মানে প্রতিদিন 2-3 জন করে এই ধরনের প্রশ্ন করে আসেই। কিছু কিছু ক্ষেত্রে এটাও মনে হয় যে সত্যি সত্যি এরকম পরিস্থিতি আসছে, এরকম পরিস্থিতি চলছে, কেননা ওই আবারও নিজেদের কথাগুলো উঠে আসবে যে এরকমটা তো আমরা ভুগিনি, আমাদের তো হয়নি এরকমটা। মানে আরও সব থেকে বেশি ভয় লাগে কথা জানো অরিজিৎ, যে এত ডিভোর্স। তুমি তো কলেজ লাইফে একটা খুব শুরুর জায়গা থেকে বললে, তো জায়গাটা এটাই তো আরেকটু বড় হয়ে গিয়ে, ধরো মানে আরেকটু বড় বয়সে গিয়ে বিয়ের পর অন্য কাউকে একটা পছন্দ হচ্ছে, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না, এই জায়গা থেকে তো একটা সমস্যা তৈরি হয়, এবং সেখানে গিয়ে ডিভোর্সের একটা জায়গা চলে আসে, মানে ব্রেন ভার্সেস হার্ট হয়ে যায়। আমার কমিটমেন্ট আর আমার ভালো লাগা দুটো আলাদা একদমই। এবং কি ভয়টা লাগে তোমায় জানি না, মানে এত বন্ধু বান্ধবের আশপাশে এত বন্ধু বান্ধবের ডিভোর্স হয়ে যাচ্ছে, যেটা আমাকে প্রতিদিন হন্ট করে। অনেকের ক্ষেত্রে খুব কম সময়, হয়তো বিয়ে করেছে 1-1.5 বছরের মধ্যে। একদমই তাই, 1-1.5 বছরও নয় গো, এরকমও দেখেছি। মানে আমার আশপাশে, আমি আমার বন্ধু কাকে বলা যায় জানি না, ওইভাবে হয়তো আমরা খুব ক্লোজ কাউকে তাকেই বন্ধু বলি, কিন্তু বন্ধু স্থানীয় তো কিছু মানুষজন হয় যাদের অ্যাকোয়েন্টেন্সেস, যাদের সঙ্গে আমাদের রোজ দেখা হয়, রোজ কথা হয়, যাদের সঙ্গে আমাদের ভালো পরিচয় আছে, সেরকম মানুষজনের কথা বলছি। এইরকম 7-8 জন মানে কাপলের কথা আমি তোমাকে বলে দিতে পারি এই মুহূর্তে, নাম তো করতে পারবো না, কিন্তু কি অদ্ভুত লাগে তাদেরকে। মানে এইবার ওই অদ্ভুত লাগে তাদেরকে, এটা বাইরে থেকে বলছি আমরা। তুমি যে বললে তারা সব থেকে বেশি ডিপ্রেসড, অবভিয়াসলি, কেননা এরকমই একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, মানে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। তার সমস্যা অনেক রকমের, মানে তারা চাইছে একসঙ্গে থাকতে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না, মানে কিছুতেই তাদের ওই কম্প্যাটিবিলিটিটা মানে কোথাও গিয়ে ম্যাচ করছেই না। কিন্তু ধরো একটা সময়ের থেকে তো একটা সময় যখন মানুষ গড়ায়, বিয়ে পর্যন্ত যখন গড়ায়, তখন জিনিসটা তো সেই কম্প্যাটিবিলিটি আমরা বুঝি যে আমাদের ম্যাচ করছে বলেই বিয়েটা হলো। তারপরেই এই সিচুয়েশনগুলো আসতে শুরু করে, এবং এক্ষেত্রে ওই নিজেকে একটা বন্ধ জায়গায় মনে হয় যে আমি বন্ধ হয়ে আছি কোথাও। তো স্বাধীন চেতা মনোভাব কিছু মানুষের থাকে যারা এই শর্তগুলোতে বাঁচতে চায় না, তারা বুঝতে পারেনি, ওই দিল্লি কা লাড্ডুর মতো আর কি। তো
সেরকমই দেখবে কিছু মানুষকে তুমি সিঙ্গেল হিসেবে সারা জীবন কাটিয়ে দিল, সে তার মতো লাইফে এনজয় করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হয়তো হালকা ফুলকা সম্পর্কে থাকছে। কিন্তু যখন একটা কমিটেড সম্পর্কের মধ্যে কেউ পড়ে বা ঢোকে, সেটা বিয়ে হতে পারে বা রিলেশনশিপও হতে পারে, কমিটমেন্ট তো মনের কমিটমেন্টই, মানে বিয়েটা তো জাস্ট একটা কাগজের ব্যাপার, কাগজটা একটা সই করে দিলেই ব্যাস ডান। তো সেই রকম জায়গায় গিয়ে যখন ধরো একই জিনিস প্রতিদিন, একই জিনিস, একই অভ্যেস, একই সমস্ত কিছুর মধ্যে দিয়ে চলতে চলতে মনে হচ্ছে যে না, কিছু চটপটা তো হচ্ছে না কিছু, তখন গিয়ে হয়তো তাদের দমবন্ধ লাগতে শুরু করে। তখন হয়তো কেউ একজন হালকা বাতাসের মতো এসে তাদের জীবনে প্রবেশ করে, যে হয়তো যে কমফর্টটা সে এখানে পাচ্ছে না সেটা ওখানে পাচ্ছে। তখন তার আবার এটাও মনে হতে শুরু করে যে আমি তো এরকম মানুষ নই, আমি তোকে ঠকিয়ে ফেলছি। এক্স্যাক্টলি তার নিজের মধ্যে খারাপ লাগা সৃষ্টি হয়। ওইটাই বলছি যে অথচ সে দ্বিতীয় জনের সাথে কথা না বলেও থাকতে পারছে না। এইটা দেখো, যাদের ডিভোর্স হচ্ছে বা তোমাদের যে জেনারেশন বা এজের কথা বলছো, তারা তো অনেকটা ম্যাচিওর, কিন্তু সব থেকে সমস্যা হয় যারা প্রথম এটা ফেস করছে। মানে আমি হয়তো স্কুল লাইফ থেকে একজনের সাথে রিলেশনে আছি, আমার বন্ধু বান্ধব সবাই জানে দে আর ইন আ রিলেশনশিপ। এবার কি হচ্ছে যে হয়তো আমি কলেজে এলাম, সেখানে আমার একজনের সাথে কথা বলতে খুব ভালো লাগছে, এবং এতটাই ভালো লাগছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারছি না, এবং আমার মনে হচ্ছে যে আমি তো আসলে যার সাথে রিলেশনে আছি তাকে আমি ঠকাচ্ছি। এবং সেও যখন জিজ্ঞেস করছে আমি বলছি না কিছু না, বন্ধু হয় আর কিছু না, কিন্তু আমি জানি আমার এর সাথে কথা বলতে ভালো লাগছে। এই সিচুয়েশানে আমি বলছি পড়াশোনা হয় না, কেরিয়ার হয় না, এবং সবসময় দুদিক দিয়ে ব্যালেন্স করতে গিয়ে আলটিমেটলি নিজের সময়, মানসিক শান্তি, তৃপ্তি সবটাই নষ্ট হয়। দূর থেকে দেখলে মনে হয় যে এ তো খুব ভালো আছে, দুজনকে একসাথে খেলাচ্ছে, কিন্তু সেই লোকটা হয়তো নিজে, মানে সেই মানুষটা হয়তো নিজে চাইছে না, লোক হোক বা মেয়ে হোক। আমি বলছি তুমি ঘরের দাদা, ভাই বা বোন হিসাবে জিজ্ঞেস করলে এই সিচুয়েশনে তুমি কি বলবে? দেখো, এইখানে তোমাকে দাঁড়িয়ে না, এইখানে উত্তরের কোনো রকম সহজ সরল একটা হ্যাঁ বা না হয় না এই ধরনের উত্তরগুলোর ক্ষেত্রে। তো এইরকম জায়গায় যদি দাঁড়িয়ে পড়ি, আমি নিজে দাঁড়িয়ে পড়ি, সেক্ষেত্রে আমি যেভাবে ভাববো সেভাবে ভাবতে বলবো। ধরো তুমি একটা জায়গায় রয়েছো, একটা কিছুর মধ্যে রয়েছো, সেখানে তুমি আর একটা কিছুর সঙ্গে জড়িয়ে গেছো, নাকি জড়াতে চেয়েছো, নাকি আর ভাল লাগছে না বলে জড়াতে তুমি আরো নিজেকে দিচ্ছ। তো এই সমস্ত কিছু পয়েন্টগুলোকে তোমাকে ভাবতে হবে প্রথম কথা। আলটিমেটলি কি চাও, কাকে চাও। এইবার ধরো হতেই পারে যে একটা এমন সম্পর্ক যেটা হয়তো 2 মাসের মধ্যে তোমাকে যে ফুরফুরে ব্যাপারটা দিয়েছে, হ্যাঁ, সেটার লোভে তুমি সারা জীবনের জন্য ঝাঁপাতেই পারো, কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে যে এই ফুরফুরে ব্যাপারটা কি এইটার শুরুতেও এরকম ভাবে ছিল, বা এটাও আলটিমেটলি কয়েকদিন বাদে কি পুরনো আবার হয়ে যাবে। এই উত্তরগুলো না, এই পুরো লাইফটা না পুরো দাবার ছকের মতো, জানো তো। সবকিছু আমাদের হাতে থাকে না, সব চালগুলো আমরা হয়তো ঠিকভাবে দিতে পারি না, কিন্তু কিছু তো 2-3টে চাল তো আমাদের ভাবতেই হয় যে কিভাবে চলবো, কিভাবে না চলবো। এবং সেক্ষেত্রে তুমি নিজেকে কতটা অপোজ করতে পারছো, মানে যে কোনো কিছুর ক্ষেত্রে, মানে আগে ধরো আমরা বলি যে আমি চালিয়ে খেলি, ঠিক আছে, একটা জিনিসপত্র আমরা বলি যে চালিয়ে খেলি, কিন্তু দেখতে হবে চালিয়ে খেলার তুমি টি20 খেলছো না ওয়ানডে খেলছো না টেস্ট ম্যাচ খেলছো। তো এই চালিয়ে খেলার ব্যাপারটা সেইভাবেই তো লাইফ ইজ নট আ টি20, ইটস আ টেস্ট ম্যাচ। অনেক দিন টিকে থাকতে হবে, অনেক দিন ক্রেজে টিকে থাকতে হবে। তো ফলত তোমাকে ভাবতে হবে যে তুমি কিসে ভালো আছো। তুমি আলটিমেটলি ভাবছো যে এই সময়টা আমি ভালো থাকছি, আবার যদি এইখানটায় ফিরে আসছি যে মুহূর্তে, আমি সেই মুহূর্তে আবার কিরম একটা যেন লাগছে, আবার ফুরফুরে লাগছে, আবার কিরম একটা যেন লাগছে এতে। তো এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকো, তাহলে আমার একটাই উত্তর হবে, তুমি যদি ওখানে ভালো থাকো তোমাকে বেরোতে হবে, এবং সেটা সঠিকভাবে বেরোতে হবে, চিট করে নয়। সামনাসামনি বসতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, হ্যাঁ কান্নাকাটি হবে অবভিয়াসলি, তোমার তার সঙ্গে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, সে তোমাকে খারাপ ভাববে, কিন্তু এটা তোমার লাইফের ক্ষেত্রে বা তারও লাইফের ক্ষেত্রে, সেও তো বিশ্বাস করছে যে তুমি তার সাথে আছো, লং রানে এটা কিন্তু উপকার দেবেই। একদমই তাই। আমার মনে হয় যে আজকের জেনারেশনের যারা, মানে আমরা তো সবাই এখনকার একটা সময়ের সাথে চলছি, আমরা
কোথাও গিয়ে আমরা ভাবি যে আমাদের অনেক বেশি সভ্যতা এগিয়ে গেছে, আমাদের হাতে মোবাইল, ল্যাপটপ, গোটা পৃথিবী কানেক্টেড, কিন্তু স্টিল আমরা অনেক বেশি, আমার মনে হয় যে আমরা মস্তিষ্কের বদলে আমরা অনেক বেশি আবেগপ্রবণ। আমরা এই সম্পর্কগুলোর ক্ষেত্রে না সবসময় সমস্ত কিছু আলটিমেট ভাবি। মানে ধরো আমি একজনের সাথে 3 বছর ছিলাম, এখন নতুন কারোর সাথে কথা হচ্ছে, 2-1 দিন ভালো লাগছে, আমি মনে করছি এই মানুষটাই আলটিমেট, এর সাথে থাকলেই আমি ভালো থাকবো এবং এর মধ্যে সব ভালো। তখন কি হয়, এর খারাপগুলো তখন ভালো লাগতে শুরু করে, এবং যখন এই যে নতুন মানুষটার সাথে আবার 3 বছর থাকা হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে না এর তো ওই সমস্যাগুলো ছিল না, কিন্তু এই লিস্টগুলো রয়েছে। আবার তখন একজন এলো, তখন মনে হচ্ছে যে না এই আলটিমেট। কোথাও গিয়ে আমার মনে হয় যে এই যে একটা মানুষকে আলটিমেট ভাবার, রিলেশনের শুরুর দিকে প্রথম 3-4 মাস তো দুর্দান্ত কাটে, তো মানুষ ভাবে যে এটাই আলটিমেট এবং এ থাকলেই আমার জীবনটা বোধহয় একদম পরিবর্তিত হয়ে যাবে, খুব ভালো থাকবে এবং এই সম্পর্কে থাকলে আমার সব ঠিক আছে। এই সব ঠিকের যে ভাবনাটা এবং আমার মতো করে সব কিছু চলবে, এইটাই কোথাও গিয়ে আমার মনে হয় ক্ষতি করে। এবং আমি সেই সূত্র ধরেই তোমায় জানতে চাইবো, কারণ তোমার যেহেতু এতগুলো মোটিভেশনাল চ্যানেলও রয়েছে এবং আমি ডেফিনেটলি আমিও নিয়মিত তার শ্রোতা একজন। ধরো এই যে কাহিনীগুলো তোমরা যেগুলো শেয়ার করো, এগুলো এই ভাবনা চিন্তাগুলো তোমরা কিভাবে শুরু করলে, আর এইগুলো তুমি কিভাবে মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে বলে তুমি দেখেছো, যে কোনো মোটিভেশনাল স্টোরি যেগুলো তোমাদের আছে? ধরো যখন শুরু করেছিলাম এই জার্নি, শুরু হয়েছিল তো লকডাউনে। মানে আমি তো ধরো আমার জার্নি শুরু হয়েছিল বহু আগে, 2010-11 ওই সময়টায় একটা এফএম স্টেশনে কাজ করা থেকে। তারপর সেখান থেকে আমি সরেও গেছিলাম, কেননা একটা অনিশ্চয়তার জায়গা, একটা সেগমেন্ট বন্ধ হয়ে গেল, বেশ কিছু দাদা দিদির কাজ চলে গেল, সেখান থেকে আমি ভয় পেয়ে গেলাম। আমার যেহেতু ম্যাথস ছিল, তো আমি এমএসসির দিকে ছিলাম সেই সময়, ব্যাংকিংয়ের দিকে চলে গেলাম, ব্যাংকিং নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম। তো তারপর সামহাও একই সঙ্গে কোলাইড করলো, আমি আবার রেডিওতে আসার সুযোগ পেলাম আর কি। তো সেই রেডিওতে যখন ফিরলাম তখন ভালো লাগা নিয়ে ফিরলাম, যে না একটা সরকারি চাকরির জায়গা আর একটা হচ্ছে ধরো কোথাও গিয়ে একটা অনিশ্চয়তার জায়গায়, কিন্তু ঝাঁপিয়েছিলাম বলেই আজকের এই জায়গাটায় এসে পৌঁছেছি। কিন্তু সেগুলো তো ধরো চলছিল। লকডাউনে যখন বাড়িতে ছিলাম সেই সময়টাই এই জায়গাগুলো শুরু হয়। এবং অনেকেই জানে আর কি, অনেকেই যারা ফলো করে, খুব নিটলি ফলো করে আমাকে, তারা জানে যে রেডিও আবহ বলে একটা রাতের লাইভ অডিও আমি করতাম, অডিও সেগমেন্ট, যেটা ফেসবুকে করা যেত। এবং সেখানে আমি প্রচুর মানুষের গল্প বলতাম সেই সময়। তাদেরকে বলে দিতাম যে তোমরা আমাকে মেইল করো, তোমার জীবনে এই মুহূর্তে কী ঘটছে সেইটা, আমি সেটা পড়ে শোনাবো লাইভ। তো একটা মানুষের গল্প পড়ে শোনাচ্ছি, সেটা আরও 10টা মানুষ শুনছে, তারা তাদেরকে মোটিভেটেড রাখতে পারছে। এই জায়গা থেকে জার্নি শুরু হয়েছিল। আচ্ছা, ধরো ওই একটা লাইভে, 1.5 ঘন্টার একটা লাইভে ধরো নাও আমি প্রায় 15 জনের গল্প পড়তে পারলাম, তারা কিভাবে সেই মুহূর্তে তাদেরকে ফেসবুক লাইভে। তো এই যে গল্পগুলো যখন মানুষজন শুনতে শুরু করলো, আরও ছড়াতে শুরু করলো, তখন আমার মনে হয়েছিল যে এটা তো এতটা বড় একটা জায়গা যেখানে কোথায় হারিয়ে যাচ্ছে। মানে একটা মানুষের গল্প যেটা হয়তো মাঝখানে কোথাও একটা রয়ে গেল, সেটা সেইভাবে হাইলাইটেড হলো না। একটা লাইভ তো পুরোটা পরে মানুষের শোনা সম্ভব হয় না। ধরো একটা লাইভ কিছু তুমি শুনছো, সেটা তুমি সেটার সঙ্গে শুনে ফেললে, পরে যখন শুনতে যাবে 1.5 ঘন্টার লাইভ কেউ শুনতে চায় না ওইভাবে, কেননা তার অন্যান্য কাজকর্ম থাকে। লাইভটা শুনতে গেলে সেখানেই তাকে বসে থাকতে হবে অনেক কিছু। আমি ভেবেছিলাম ছোটো ছোটো করে তাদের স্টোরিগুলোকে বলা যায় যদি। আচ্ছা, তখন এই ভিডিওর কনসেপ্টটা আসে। এবং সেই সময়ে ধরো ময়ূক ছিল, ময়ূক লিখত, অভিক তো এখনও আমার সঙ্গে রয়েছে, অভিক কিছু কিছু সময় নিজে এইগুলো বিভিন্ন মানুষের স্টোরিজ তারা যেগুলো পাঠাচ্ছে বা আমি যেগুলো দেখতে পাচ্ছি সেই সময় ঘটছে, সেই সময় তো সোশ্যাল মিডিয়া সাংঘাতিক রকমের ধরো অ্যাক্টিভ ছিল, এগুলো করে করে দিতে শুরু করলাম এবং সেগুলো ভাইরাল হতে শুরু করলো, মানুষজন দেখতে শুরু করলো, মিলিয়ন ভিউজ। তখন না ছিল ফলোয়ার্স, না ছিল কিছু, আমি জানি না, রেকমেন্ডেশনে সাংঘাতিকভাবে ভালো যাচ্ছিল, মানুষজন শুনছিল, দেখছিল। তো ওই থেকে জার্নি শুরু হয়। এবং পরবর্তীতে আমি ভেবেছিলাম যখন কলকাতায় ফিরলাম, আমার রেডিও টেলিভিশনের জন্য কাজকর্মগুলো তো ওপেন হলো কিছুদিন বাদে, জুন নাগাদ বোধহয় ওপেন হয়ে গেছিলো 2020। তখন গিয়ে মনে হলো একটা অফিস টফিসকে যারা করে কিছু একটা করতে হবে, হ্যাঁ, মানে একটা সেট আপ টেট যারা করতে হবে। সেট আপ বলতে কিছুই না, জাস্ট মেজে থেকে শুরু হয়েছিল। আমার একটা ল্যাপটপ ছিল আর তোমার ধরো একটা মাইক আর অভিক, এই জাস্ট সেই সময় আমরা 2-3টে ছেলে মেয়েকে ডাকলাম, তারা কেউ একজন এডিট করে, কেউ একজন গ্রাফিক্স করে,
এই করে আমাদের ছোট্ট একটা জার্নি শুরু হলো। ভেবেছিলাম যে এইটা করব, পাশাপাশি যেহেতু ক্রিয়েটিভ মাইন্ড, যেহেতু আমি এবং অভিক দুজনেই খুব ক্রিয়েটিভিটি নিয়ে ভাবতে ভালোবাসি, তা আমরা একটা অ্যাড হাউস করব যেখান থেকে বিভিন্ন হাউসের জন্য ক্রিয়েটিভস বানাবো। এই ছিল আমাদের জার্নি শুরু। এবং তারপর তোমার ধরো ওই জায়গাটা গ্রো করতে শুরু করলো। 3.5 বছর তো ধরো প্রায় পার করে ফেলেছি, এবং তাতে যেটা বুঝেছি যে গল্পের শেষ নেই। আমি ভেবেছিলাম শুরু যখন করেছি, রোজ এত ভিডিও করছি, রোজ ভিডিও করছি, তো একটা সময় গিয়ে কন্টেন্ট পাবো না আর। এটা আমার মনে হয়েছে। ধরো কন্টেন্ট ক্রিয়েটাররা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সপ্তাহে একটা ভিডিও দেয়, বা বড় জোর মাসে 10টা ভিডিও দেয়, এরকম কিছু একটা করে। তো আমি ভেবেছিলাম যে কি করে পাবো এত কন্টেন্ট, কোথায় পাবো এত মানুষ কোথায়। তো তোমরা কতগুলো ভিডিও দাও এখন? আমাদের তো ধরো দিনে 2টো ভিডিও যায় আলটিমেট মোটিভেশন, মানে বছরে 730টা, মাসে 60টা। মাসে 60। বাপরে বাপ। ঠিক আছে, তো আমি ভেবেছিলাম যে কোথায় পাবো কন্টেন্ট, কিন্তু দেখতে শুরু করলাম যে মানুষ তো কম নয়। আচ্ছা, আমি ধরো আমার জীবদ্দশায় আমি ধরো 60 বছর পর্যন্তই কাজ করব, তাহলেও সমস্ত মানুষের গল্প বলে উঠতে পারবো না। এক্স্যাক্টলি। আর কত ইন্টারেস্টিং গল্প আসে সেখানে তোমাদের। একদমই তাই। এবং এই করতে 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 এখন তো ধরো আমার টিমে প্রায় 4 জন আছে যারা কন্টেন্ট মানে রিসার্চ করে রীতিমতো। এবং আমাদের খুব বড় একটা জায়গা হচ্ছে, আমরা ওই ভুল তথ্যটা যারা মানুষের কাছে না যায়, তার মধ্যেও ভুল তো হয়ে যায়, টুয়ারিজ হিউম্যান, বিভিন্ন মানে ধরো নাও খবরের সোর্সে ভুল থাকে কিছু, সেগুলো আমরা চেক করার চেষ্টা করি, কোনো কোনো সময় ভুল বেরিয়েও যায়। তো আমরা প্রথমত এখন যেটা চেষ্টা করি, যে যার খবর হচ্ছে তার সঙ্গে কথা বলার, ডিরেক্ট তার সঙ্গে কথা বলে তার একটা ইন্টারভিউ করা, তারপর সেখান থেকে আমরা একটা জট ডাউন করে কিছু একটা বের করে সেটা ধরো একটা কন্টেন্ট করা। কিন্তু এটা শুরুর দিকে ছিল না, এত রিসোর্স কোথায়, এত মানুষকে খুঁজে পাবো কোথায়। আমরা বিভিন্ন রকম জায়গা থেকে খবর পাচ্ছি, সেইগুলোকে আরও 5-6টা খবরের জায়গা থেকে সেগুলোকে ভেরিফাই করছি, তারপর সেটা নিয়ে কন্টেন্ট হচ্ছে। তো এই করতে 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 ধরো আমি যদি 2023-এর কথা বলি তোমাকে, এতটাই ভালো লাগার জায়গা, আমি খুব চমকে গেছিলাম নাম্বারটা শুনে। 1100 মিলিয়ন ভিউজ হয়েছে 2023-এ। 1100 মিলিয়ন ফেসবুকে শুধুমাত্র। বিরাট সংখ্যা, মানে এটা বিরাট সংখ্যা। মানে আমি ভাবতে পারিনি যে প্লাস বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা কন্টেন্ট, হ্যাঁ বাংলা কন্টেন্টে যে এত মানুষ এই ভিডিও দেখবেন বা দেখছেন, এটা আমি ভাবতে পারিনি। তো তখন গিয়ে মনে হলো না সত্যি, লোকে যে বলে যে তোমার গলাটা শুনতে পাই, তখন বলছে না ভাই, এটা তো কেউ না কেউ শুনেছে কখনো না কখনো। আচ্ছা, এই সময় ম্যানেজটা তুমি মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের তো সপ্তাহে একটা করে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়েই রীতিমতো কষ্ট হয়, সময় ম্যানেজ করতে গিয়ে তুমি কিভাবে ম্যানেজ করো? দেখো, এইটার জন্য তোমাকে যেটা প্রথম কথা ভাবতে হবে, কন্টেন্ট ক্রিয়েটারদের যে জিনিসটা ভাবতে হয় সেটা হচ্ছে একটা টিম ফর্ম করা। টিম তো লাগবে, তোমার তো একটা টিম রয়েছে। তো আমারও এরকম একটা টিম রয়েছে, 10-11 জনের টিম, যারা কেউ হয়তো কন্টেন্ট খুঁজছে, হ্যাঁ আমি ফাইনাল করি, আমি সমস্ত কিছু ফাইনালি দেখি, কিন্তু তারা আমাকে সেই হেল্পটা করে। এডিটার রয়েছে 2-3 জন যারা ভিডিও এডিট করছে, কেউ সাউন্ডের কাজটা করে, কেউ ধরো গ্রাফিক্সের কাজটা করে। তো এই কাজটা আমার সহজ হয়েছে। এবং অবভিয়াসলি এই যে জায়গাটার আমি বারংবার বলি যে কন্টেন্টের জন্য মনিটাইজেশন যে কী লেভেলে জরুরি, সেটা এই জায়গাটা আমি টের পেয়েছি। যে এই ছেলে মেয়েগুলো ধরো আজকে 10 জনের কথা আমি তো বললাম, আমাকে নিয়ে 11 জন, তো এই 10 জনের সংসার কিন্তু চলছে এখান থেকে। অবশ্যই এই যে মনিটাইজেশন, সেখান থেকে যে টাকা পয়সাটা আসে, তাদের একটা স্যালারি হয়, তারা সেইগুলো নিয়ে বাড়িতে তাদের বাবা মাকে হেল্প করতে পারছে। এবং তাদের মানে এই যে ছেলেমেয়েগুলো, এরা এতটাই মোটিভেটেড, এদের টাকা পয়সা নষ্ট করার কোনো মানসিকতা নেই। আমি দেখি কি সুন্দর ম্যানেজ করে চলে প্রত্যেকে। এবং এইটাই ভালো লাগে যে অন্ততপক্ষে 10টা ছেলেমেয়ের তো একটা যেন জায়গা তৈরি হয়েছে, তাদেরও একটা স্বপ্ন ছিল জীবনে নিজে কিছু করবো। হ্যাঁ, নিজে কিছু করবো। এবং আমার মনে হয় যে তোমার সাথে থেকে অ্যাকচুয়ালি আমাদের কথা আমি বলতে চাই না, আমি বলছি আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের নিজেদের কাজের জায়গাটা অনেক হালকা থাকে, মানে সম্পর্কটা ওই রিলেটিভের মতো থাকে। আমাদের একটা সেটআপ আছে, অফিস রয়েছে, কিন্তু অফিসটা অফিসের মতো না, মানে সবাই আসছে, আড্ডা মারছি, কাজ করছি, এরকম একটা ব্যাপার। তো আমাকে ধরো এই মুহূর্তে যদি দাঁড়িয়ে বলতে হয়, আকাশ আটে একটা শো করছি আমি, আকাশের সুপারস্টারস বলে, যে শোটা নতুন ট্যালেন্টদের শো। এই তোমাকে এটা বলতে গিয়ে এই প্রসঙ্গে এই কারণে এই কথা তুললাম যে ধরো এত মানুষের গল্প তো তাদেরটা খুঁজে এনে আমাকে বলতে হতো। এইখানে যে জেলার ছেলে মেয়েরা আসছে, তাদের নিজেদের গল্পগুলো নিজে এসে বলতে পারছে, আমি শুনছি লাইভ। তো এইটা খুব ভালো লাগছে আমার নিজেরও।
তো এই কারণেই বলছি যে এইগুলোর জন্য তো ধরো একটা সময় যায়, মাসে একটা শ্যুট চলে, সমস্ত কিছুর একটা টাইম ম্যানেজমেন্ট রয়েছে, এরা কিন্তু সুন্দর করে ম্যানেজ করে আমার সঙ্গে সিঙ্ক করে কাজটা করে নেয়, প্রপার কাজটা করছে না, এটা ডেফিনেটলি। এবং যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে 1100 মিলিয়ন ভিউ, সেটা সত্যি আমি জানি না আর টু মাচ ব্লেসড আমি এটা মনে করি। আর এবার তোমাকে জিজ্ঞাসা করছি, আমি একদম প্রপার ওইভাবে বলবো না যেভাবে তোমার কন্টেন্টে আমরা পাই, কিন্তু এত গল্প শোনানো আমাদের সবার প্রিয় সুজয় নীলদাকে মোটিভেট করেছে এরম তোমার জীবনের একটা গল্প, মানে যেটা তোমার লাইফের যে ভাবনা চিন্তা সেটাকে পরিবর্তিত করেছে। দেখো, আমার লাইফের বেস্ট মোটিভেটর যদি বলতে হয়, সেটা আমার মা। আমার মাকে ছোটবেলা থেকে আমি যা লড়াই করতে দেখেছি, ইভেন আজও, সেটা লাজবাব। এবং প্রতি মুহূর্তে যখন আমি কোনো না কোনো ক্ষেত্রে ডাউন হয়েছি, আজও মা ইজ দেয়ার। মানে ধরে নাও, আমি তোমাকে বললামই যে আমি মাটির বাড়িতে বড় হয়েছি, বাবা খুব সামান্য একটা কাজ করতো, যেটা একটা ধরে নাও একটা কাপড়ের দোকানে খাতা লেখার কাজ করতো, মানে সেখানে একটা, তো সেই রকম জায়গা থেকে সামান্য মাইনে, সেটা দিয়ে যে ম্যানেজ করা, আমাদের দুই ভাই বোনের পড়াশুনো, বেড়ে ওঠা, এগুলো ম্যানেজ করে যে চলা, আমি এই ভদ্রমহিলাকে স্যালিউট করি প্রতি মুহূর্তে, যে তুমি লড়াইটা শিখিয়েছো কীভাবে লড়াই করতে হয়। তো আজও যখন ধরো তোমাকে মানে সিম্পলি যদি বলতে হয়, কিছু করার জন্য কিছু খরচ হলো সেটা ঠিক আছে, যদি ফালতু কোনো খরচ করে ফেলি, দুটো বকা খেতে হয় আমাকে। মানে মূল্য দিতে শেখো, এটাও সে আজও বলে চলেছে, যে প্রতিটা মুহূর্তে যে ধরো এটা না হলেও চলতো, সেটার জন্য একটা ফালতু খরচ করা হলো, সেটার জন্য আজও বকা খেতে হয়। তো আমি প্রতি মুহূর্তে আমার মাকে মানে সাংঘাতিকভাবে জিজ্ঞেস করি যে কোনো কিছুর ক্ষেত্রে, আর মা প্রতিটা মুহূর্তে ঠিক উত্তরটা দেয় একদম। এনি স্টোরি বলতে কি বলি বলো তো, প্রতি মুহূর্তেই এত মোটিভেটেড হই এখন, ইভেন প্রতি মুহূর্তে তো আলাদা করে ভাবে স্টোরির কিছু না, ওইভাবে স্টোরি কিছু মাথায় আসছে না এইভাবে। মা তো পুরোটাই জুড়ে রয়েছে গো, মানে আলাদা করে আর কি বলবো। এবার তোমায় একটা জিজ্ঞেস করছি, যে একটা রানাঘাটের মতো অঞ্চলে মাটির বাড়ি থেকে বড় হয়ে বাংলার মানুষের ভালোবাসা, আশীর্বাদ এগুলো তো ছেড়ে দাও, কিন্তু কমার্শিয়ালিও 10 জন মানুষ তোমার কাছে কাজ করছে, তোমার বাড়ি, গাড়ি, মোবাইল, মানে প্রাইমারিলি মানুষ যেটা স্বপ্ন দেখে সেগুলোর প্রত্যেকটা প্যারামিটারের অনেকগুলো তোমার কাছে পূরণ হয়ে গেছে। তুমি একটা জীবনে প্রচণ্ড উত্থান, আমি পতন বলবো না, উত্থান বলবো না, উত্থান দেখেছো, অবভিয়াসলি দেখেছো, বাট আমি যদি ওভারঅল একটা তোমার লাইফস্টাইল, তোমার পরিচিতি, তোমার জীবনের যে মান ক্যালকুলেশন করি, তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে তুমি অনেকটা এগিয়েছো। আমি বলছি, আজকে বাংলার ঘরে ঘরে বহু ছেলে মেয়ে, তুমি সেই যে স্ট্রাগলটা করতে, যেরমভাবে খাটের তলায় চলে যেতে হতো, সেই স্ট্রাগলটা করছে এবং হয়তো স্বপ্ন দেখছে আমিও একদিন বাংলার বুকে প্রতিষ্ঠিত হব। থট প্রসেসটা কি ছিল সেই সময়? দেখো, এইটা আমি আমার স্ত্রীকেও বারংবার বলি এই কথাটা, মানে যখন আমাদের একটা তো লাইফ রিভিউ করি আমরা প্রতিদিন, মানে প্রতিদিন কেন বলবো, প্রতি মুহূর্তে করতে হয় লাইফ রিভিউ, যে এই মুহূর্তে এইভাবে আমাদের চলছে, আমরা হয়তো এটার স্বপ্ন দেখেছিলাম। তো এই রিভিউতে আমরা কি কি ঠিক করেছি, কি কি ভুল করেছি, প্রত্যেকটা জিনিসকে দেখি। হ্যাঁ, ভুল তো হয়েছে, যে কারণে 2 কদম পিছিয়ে আসতে হয় প্রত্যেককে, সবার জীবনে। তুমি চাইলেই গ্রাফটা এইভাবে উঠবে না, তুমি গ্রাফটা এই করতে করতেই যাবে, তোমায় যদি উঠতেই হয়, শেয়ার বাজারের গ্রাফের মতো, একদম তাই। হ্যাঁ, মানে তোমাকে ওই টিকে থাকতে হবে, তোমাদের তো ভাষা এটাই বলে না, টিকে থাকতে হবে। হ্যাঁ, সেই টিকে থাকা মনোভাবটা যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি সাহস রাখতে পারো যে আমি লড়বো, এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে এই মেন্টাল সেট আপ রাখতে হবে যে আজকে আমি 0 থেকে শুরু করছি, তাহলে তুমি থাকবে বস, তা না হলে নয়। এবং ধরো এত আমি অনেকটাই বড় জার্নি হয়ে গেছে, মানে যদি বলতে হয়, ধরো 2010-11 সাল নাগাদ আমি বলছি তোমার জীবনে যে পরিবর্তনটা ঘটেছে এটা আমূল পরিবর্তন। অনেকেই হয়তো আজকে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি পাচ্ছে, সেটা প্রচুর মিলিয়ন না হলেও যথেষ্ট পাচ্ছে, কিন্তু তাদের বেড়ে ওঠাটা হয়তো তাদের বাবা সরকারি চাকরি করতো, বা শহরেই বেড়ে ওঠা, কলকাতাতে বেড়ে ওঠা, বা নিজের পক্ষে তোমার কলকাতার
পার্শ্ববর্তী কোনো বাড়িতে বেড়ে ওঠা, যেখানে তাদের ছোটবেলায় সেই অভাবটা ছিল না, হয়তো গাড়ি বাড়ি ছিল না, কিন্তু ওই স্ট্রাগলটা ছিল না। বুঝতে পেরেছি। কিন্তু তোমার যে লাইফটা তুমি বললে, এতে তো একটা বিরাট স্ট্রাগল করেই উঠতে হয়, কারণ কলকাতা পৌঁছতেই ওইখান থেকে অনেকটা সময় লেগে যায়, কলকাতা এসে বাকি করাটা অনেক। আমি 19 বছর বয়সে প্রথম কলকাতায় আসি। আমার এক্স্যাক্টলি আমি বলছি সুজনীল দা, এই যে মেন্টালি, মানে তুমি কি যখন স্ট্রাগল করছো, বা স্ট্রাগল বলবো না, তখন ওটা স্ট্রাগল বোঝা যায় না, তখন ওটা একটা জীবনের অঙ্গ। এখন তাকিয়ে মনে হয় যে বিশাল স্ট্রাগল করছি, কারণ আমাদের একবারও ওই আজও না মনে হয় না স্ট্রাগল করেছি, জানো তো। আমাদের আজও রোদ্দুরের মধ্যে সাইকেল নিয়ে চালাতে গিয়ে তখন মনে হয়নি যেটা আমি স্ট্রাগল করছি বিরাট রকমের। আমি বলছি এই যে স্বপ্ন দেখার সাহস, যে আমি বড় হব, এই ভাবনা চিন্তাটা গ্রো করার সময় তোমার মধ্যে কি ছিল? কারণ এইটা কিন্তু তোমার থেকে অনেকে জানতে চায়। ওকে, দেখো, আমার একটা জিনিসই ছিল, কিছু একটা করবো। এই কিছু একটা করবোটা কি ছিল আমি জানি না আজও। হ্যাঁ, মানে একটা কিছু করে আমাকে বড় হতে হবে, মানে কিছু একটা করবো। বড় হবো কি না হবে সেটা আলাদা প্রসঙ্গ, মানে মানুষের মধ্যে ছড়াবো কি করবো সেটা আমি জানি না, বাট কিছু একটা করবো, এই একটা পয়েন্ট আমার মাথার মধ্যে চিরদিন ছিল, যেটা আজও চলে। এখনও মনে হয় না যে কিছু একটা করতে পেরেছি। তো সেই যে কিছু একটা করবোটা ছিল। তো আমি তোমাকে এই ক্ষেত্রে বলি, তার জন্য যা যা করতে হতে পারে তার সব কিছু করতে আমি রাজি আছি। আচ্ছা, এই ক্ষেত্রে ধরো এমনও দিন গেছে যেখানে ধরো রাত্রিবেলা 1টার সময় বাড়ি ফিরছি ঠান্ডায়, স্টেশন পার করে চলে গেছি ঘুমিয়ে পড়ে। আচ্ছা, হেঁটে ওই স্টেশন থেকে পরে আগের স্টেশন পর্যন্ত ফিরেছি। ফেরার ট্রেন নেই তো রাত 1টার সময় ফিরে গেছে, ধরো বেরিয়ে গেছে শেষ ট্রেন। আমাকে যদি ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, পরের ট্রেনটা পেতে গেলে ভোর হবে, আমাকে পরের দিন সকালে বেরোতে হবে। কোন এনার্জি নিয়ে বেরোবো? বাড়ি ফিরতেই হতো আমাকে। ওই শীতের ঠান্ডায় ফিরেছি। অনেক কাজ করেছি এমন যেখানে কিছু পাবো ভেবে টাকা পাইনি, তাও ছাড়িনি। পরের বার যখন অন্য কেউ ডেকেছে সেখানে কিন্তু গেছি সেই এনার্জি নিয়ে, যে না কিছু না, পাবো, ওটা ব্যাপার। ওরা দেয়নি, এরা দেবে। তো কখনো না নেগেটিভিটি আসতে দিইনি নিজের মধ্যে, যে হচ্ছে না। একটা বারই আমি শুধু নেগেটিভ হয়েছিলাম নিজের লাইফের ক্ষেত্রে। এরকম এটা আমি বহু আগে বলেও ছিলাম, একটা এরকম নিজের এতে জোশ টক্স বলে যে জায়গাটা হয়, ওখানে আমি বলেও ছিলাম যে এইরকমই কোনো একজন মানে ডেকেছিলেন, তিনি মোলেস্ট করেছিলেন। তো বলতে যে খুব সহজ লাগছে বিষয়টা, সে সময় বুঝিও নি ব্যাপারটা কি ঘটে গেছে আমার সঙ্গে। কারণ এই কনসেপশনটা পুরুষদেরও যেটা করা যায়, এই কনসেপশনটা সোসাইটিতে ছিল, এবং সেটা বলা যাবে না, না বললে তো আরো লজ্জাস্কর ব্যাপার। একটা পুরুষ তো বলতে পারে না ওইভাবে। মানে ব্যাপারটা ওই রকমই একটা সিচুয়েশন ছিল, যে সময়টা আমি সবকিছু থেকে দূরে চলে গেছিলাম। জাস্ট আমি কিছু আর করবো না, মানে এই জায়গাটা থাকবোই না। এতটা মানসিকভাবে একটা পীড়া পেয়েছিলাম যাকে বলে। তো এই কষ্টগুলো না কোথাও গিয়ে সেই সময়টাই হয়তো আমাকে শক্তিশালী করেছিল আবার ফিরে আসার জন্য। আমি হয়তো ভাবছি আর ফিরবো না, কিন্তু সে সময় না পড়াশোনায় মন বসাতে পারছি, না ক্রিয়েটিভ কিছু করতে পারছি। ধরে না ওই 2012-13 ওই সময়টার কথা বলছি। এই ফেজটা কতদিন ছিল? ছিল বছর 2 ছিল। বছর 2 তো আমাকে বেশ ভেঙে চুড়ে দিয়েছে যাকে বলে। সেই সময়টায় কিচ্ছু করতে পারিনি, মানে জাস্ট ধরো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করলাম, মানে এই সমস্ত জায়গা থেকে সরে গিয়ে সেটাও কনসেন্ট্রেট করতে পারছি না, কিছুতেই ধরো কিছু হচ্ছে না লাইফে। মানে একটার পর একটা পরীক্ষা দিচ্ছি, সেগুলো ফেলিয়ার, একটার পর একটা পরীক্ষা দিচ্ছি, ফেলিয়ার। প্রস্তুতিই হচ্ছে না ঠিক করে, কী করে হবে? মেন্টাল স্টেবিলিটি নেই। কিন্তু ওই একটা ফেজই আমি জাস্ট লাইফের নেগেটিভ ছিল, আমার লাইফের ফেজ যদি বলতে হয়। তারপর আবার আমি ঘুরে দাঁড়িয়েছি। সেক্ষেত্রেও মা, এই যে বলছিলে আমার বেস্ট মোটিভেটর মা, তো তুমি উদাহরণ দিতে বলছিলে, এটাকে তুমি উদাহরণ হিসেবে ধরতেই পারো। যে আর তোমার চারপাশে যে 5টা ফ্যাক্টর কাজ করছে, তার বেশিও হতে পারে, সেইগুলোর এই যে ফ্যাক্টরগুলো, সেগুলো ফ্যাক্টরি, তুমি ওই ফ্যাক্টরগুলো সরিয়ে নিলেও তুমিই থাকবে। এক্স্যাক্টলি, তাই না? আজকে ধরো আমি কালো জিন্সটা পরে আছি, সাদা জামাটা পরে আছি, ভেতরেই একটা সাদা গেঞ্জি পরে আছি, এগুলো সরিয়ে দিয়ে আমি যদি একটা হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে, নর্মাল টি শার্ট পরে বসে পড়ি, আমিই থাকবো। এই মাইকটা না থাকলে অন্য একটা ধরো লেপেল মাইক নিয়ে নিতাম, তা তো এই কথাগুলো শুনতে পাবেন মানুষজন। তুমি যদি তোমার কথা শোনাতে চাও, তুমি যদি তোমাকে তুলে ধরতে চাও, তাহলে তুমি থাকলেই চলবে। এইটা
একটা মন্ত্র হয়ে গেল মনের মধ্যে। এই যে পাওয়ারটা ফিল করেছিলাম না, দেন আবার ফিরে এলাম, প্রসার ভারতীর পরীক্ষা দিলাম। আচ্ছা, 2015-য়, সে সময় ব্যাংকিংও দিচ্ছি। ওগুলোর প্রস্তুতিও আমার হয়ে এসছে মোটামুটি, সেগুলোও করছি। ধীরে ধীরে দেখলাম যে স্কোরিং বাড়ছে, আমার কাট অফ মার্কস ক্লিয়ার করার জায়গায় এসে যাচ্ছি। যে সময় ক্লিয়ার হলো সে সময় প্রসার ভারতীও ক্লিয়ার হলো, দুটো একসাথে, দুটো একসঙ্গে, দুটো বাঁচলাম ভালোবাসা আমি একসাথে। প্রসার ভারতীকে। তো এই জায়গায় সেই সময় দাঁড়িয়ে ধরো আমার পরিবার কিন্তু সেই মানে খুব যে জায়গায় চলে গেছে তা নয়। বাবা হয়তো একটু আরেকটু মানে ঠিকঠাক রোজগার করছে, আমি বোন টিউশন করি, সেই জায়গা থেকে আমাদের দুজনের পড়াশোনার খরচগুলো আর চালাতে হচ্ছে না, ওই খরচটা চাপটা নেমেছে। বা আমি টুকটাক যে সমস্ত কাজকর্ম করে জমিয়েছিলাম সেগুলো দিয়ে চলছে। কিন্তু ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার সরকারি চাকরি খুব দরকার ছিল। হয়ে গেল যে সময়টায় আমি কাউকে না জানি, ইভেন মাকেও না জানি, আমি চাকরিটা নিইনি, রেডিওর দিকে গেছিলাম। মানে হয়েও গেল ওই সময়, কিন্তু হ্যাঁ, তুমি নাওনি। নিইনি। আর ওটাই হয়তো তোমার জীবনের ওটাই একটা turning টার্নিং point। পয়েন্ট। ওই লোকে বলে না যে রং টার্ন, না ওটা রাইট টার্ন। রাইট টার্ন ছিল। সাহসটা খুব দরকার জীবনে। কিন্তু ওই সময় যে ধুকপুকুনিটা তুমি কল্পনাও করতে পারবে না, যে আমি একটা বিশাল বড় রিস্ক নিচ্ছি, জীবনের রিস্ক। একদমই তাই। সরকারি চাকরি পাওয়ার জন্য তো মানুষ স্বাভাবিক, সেটা একটা আমিও তো স্বপ্ন কেটেছি না, অনেকের। আমি হ্যাঁ, 2-3টা বছর কেটেছি, আমার অক্লান্ত পরিশ্রম গেছে ওর মধ্যে। স্বপ্ন মানুষের। অক্লান্ত পরিশ্রমটার মানে ধরে নাও একটা সাফল্য এলো, যে সাফল্যটা আমি গ্রহণ না করে আমি আমার প্যাশনকে ফলো করলাম, যেটা আমার ভালো লাগা দেবে। তো এই প্যাশনের জন্য এবার একটা গম্ভীর থেকে একটা হালকা কথায় যায়, এটা তোমার পরিবারের লোকজন রাগ করতে পারে। তুমি কিন্তু এখন সিনেমার বাইরে বাঙালি মেয়েদের ক্রাশ। তো Really? রিয়েল। আমি বিবাহিত। তো তোমার মহিলা ফ্যানদের জন্য কি বলবে? কি বলবো বলো তো? হ্যাঁ, আমি একটা লজ্জা পেও না। হ্যাঁ, আমি এই একটা কথাই বলতে চাই। না, অনেকে বলেছে দেখা করতে চাই, দেখতে চাই, কিছু না হলে না, ভিডিওতে দেখতে চাই। ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস খুব মানি ভালো করে আর কি, সেটা হচ্ছে যে ভালোবাসা থাকা ভালো। না, এরম ক্রাশ হয়ে ওঠার জন্য তুমি কি কি করেছো বলো তো একটু? এর জন্য কিছুই করিনি, আমি আমার কাজটা করেছি শুধুমাত্র, যেটুকু করতে পারি, যেটা ধরো আমার দ্বারা হয়, সেই জিনিসগুলোই আমি করে গেছি, নার্চার করে গেছি। ধরো আজকে 2015 থেকে আমি জার্নিতে যদি আমি তোমাকে বলি না আমি পরপর কি কি করেছি, আমি তোমাকে ছোট ছোট করে বলি কতগুলো। হ্যাঁ, শুনতে চাই, মানে আমি না, বহু মানুষ শুনতে চাই। ভাইরা মানে যারা দেখছে, বহু ছেলেরা শুনতে, ভালো করে শোন। আমি যখন 2015-ই রেডিও শুরু করলাম, আমাকে সেই সময় দায়িত্ব দেওয়া হলো, তুমি জাস্ট ভাবো আমি রানাঘাট থেকে আসবো, কাজ করব, আবার ফিরে যাবো, আমার তো কলকাতায় থাকার কোনো জায়গা নেই। রাতের রেডিও 12টা থেকে 3টে কলকাতায় আকাশবাণী ভবনে, এই সময়ের কাজ। এইবার তুমি ভাবতে পারছো মানে স্ট্রেসের লেভেলটা, জীবন শুরু হলো এইভাবে। মানে তোমাকে রাত্রিবেলা ওখানে বেরোতে হচ্ছে। ধরো আমি ওখান থেকে 7টা 7:30টায় রওনা দিচ্ছি, ওখান থেকে ট্রেনে ঢুকলাম, কিছু ডিউটিজের আগে কিছু ফর্মালিটিস থাকে সেগুলো করলাম, রাত্রে ডিউটি করলাম, তারপর ধরো ভোরবেলা বেরিয়ে বাড়ি গেলাম। এই হচ্ছে আমার রুটিন। ভাবো, উল্টো রুটিন। তো এই করে সুবিধা হতো, ট্রেনের ভিড়টা পেতে না। হ্যাঁ, এইবার মানে আমার জার্নিতে খুব অদ্ভুতভাবে একটা জিনিসই হয়েছে, যে কিছু মানুষ অপোজ করেছে আমাকে। আমি গ্রামের ছেলে, আমার প্রথাগত শিক্ষা নেই, এই সমস্ত বিষয়ে তারা আমাকে মানতে চায়নি। কিছু মানুষ খুব সাপোর্ট করেছে আমার সাবলীলতার জন্য, আমি যে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করতে পারি সেইটাকে আমাকে কিছু মানুষ সাপোর্ট করেছে, যেটা আমি আজও আমার পাওয়ার বলে মনে করি। আমার প্রথাগত সেইভাবে হয়তো শিক্ষা নেই, আজও অ্যাঙ্কারিংয়ের শিক্ষা নেই, ভয়েস থ্রোয়ের শিক্ষা নেই, উচ্চারণের শিক্ষা নেই, আমি কোথাও গিয়ে শিখতে পারিনি সেইভাবে, আমার শেখার সুযোগ হয়নি, আমি সেখানে আমি অক্ষম বলেই মনে করি। কিন্তু তবুও যেটুকু করেছি নিজের চেষ্টাতে করেছি, এবং সেই প্রচেষ্টা থেকেই ওই যে বললাম কিছু মানুষ অপোজ করেছে, কিছু মানুষ আমাকে হেল্পও করেছে। আমি দূরদর্শনে গেছিলাম এক দাদার সঙ্গে দেখতে কিভাবে কাজ হয়। দূরদর্শন আকাশবাণী দুটোই প্রসার ভারতীর আন্ডারে। আমি যেহেতু প্রসার ভারতীর প্যানেলে পাস করা, তাই আকাশবাণীতে কাজ করি মানে দূরদর্শনেও করতে পারি, এরকম একটা সিচুয়েশন থাকে। তো দূরদর্শনে আমি কাজ দেখতে গেছিলাম কিভাবে কাজ হয়। দেখতে গিয়ে আমি লন দিয়ে হাঁটছি, ওখানকার একজন প্রোগ্রাম এক্সিকিউটিভ তহমিনাদি রিটায়ার করে গেছেন, উনি আমাকে দেখে বললেন, এই তুমি অ্যাঙ্কার? বললাম, না দিদি আমি অ্যাঙ্কার নই। বলছি তুমি অ্যাঙ্কারিং করো না কেন? বললাম আমি কি বলবো, উত্তর বুঝতে পারছি না, এর কি উত্তর হতে পারে।
তুমি দেখা করো তো আমার সঙ্গে। আমি না খুব কনফিউজড হয়ে গেছি, ভয় পেয়ে গেছি। টেলিভিশন ভাই, রেডিও ঠিক আছে, অন্ধকার ঘরে মুখটা দেখা যায় না, কিভাবে কি করছি না করছি, টেলিভিশন তাই বলে। তো সেই তহমিনা দিয়ে আমাকে বললেন যে এই বছরের পরীক্ষা স্পেশালে আমি তোমাকে দেখতে চাই। আমি তো চমকে গেছি, কি করে হতে পারে, আমি কিছু করিনি, কোনোদিন টেলিভিশন জানি না কি জিনিস, কীভাবে হয়। বললেন আমি তোমাকে 3টে এপিসোড দেবো সুযোগ, 4 নম্বর এপিসোডটা তোমার হবে। তো তার জন্য কি করতে হবে, তুমি প্রথম এপিসোড যেটা হবে আমাদের সিনিয়র অ্যাঙ্কার করে দেবেন, সেটা তুমি স্টুডিওতে বসে দেখবে, স্টুডিওর ভেতরে বসে থাকবে, উনি করবেন, তুমি পাশ থেকে দেখবে, ক্যামেরার দিকে বসে থাকবে, তোমাকে দেখা যাবে না, বাট তুমি দেখতে পাবে সব কিছু কীভাবে হচ্ছে কাজ। দেখলাম। দ্বিতীয় দিন বললেন যে এইটাই তুমি আমার কাছে আসবে, আমার সঙ্গে আমার ঘরে বসে আমার মনিটরে দেখবে। আচ্ছা, আমি তোমাকে বোঝাবো কীভাবে কী হয়, কী কী করতে নেই। এটা হলো সেকেন্ড ডে। থার্ড ডে বলেছিলেন আবার তোমাকে স্টুডিওতে বসতে হবে, যেখানে তোমাকে দেখতে হবে টেকনিক্যালিটিসগুলো আবার বোঝার জন্য। হলো, এবং তারপর তো এইগুলো রিপিট তো তুমি দেখবেই আরও, দেখে তবে কি তোমার ইয়েটা হবে। থার্ড ডেতে আমার দেখতে হয়নি, আমাকে বসিয়ে দিয়েছিল পুরো প্যানেলে। মানে এত ভয়ঙ্কর অবস্থা আমার সেদিন, মানে আমি কাঁপছি থরথর করে। মানে তোমার প্র্যাকটিসগুলো খুব প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি, তাই আমি লাইভ থেকে শিখেছি। আমার কোথাও গিয়ে ওইভাবে শিক্ষা হয়নি যে এইভাবে অ্যাঙ্কারিং এর জন্য পড়াশুনো করতে হয়, রেডিওতে আর যে হতে গেলে এই পড়াশুনো করতে হয়, এগুলো সমস্তটা জীবন থেকে শেখাবো, জীবন থেকে একদম জীবন। সেই জন্য এত প্রমিনেন্ট কেন বলবো না, কিন্তু স্বতঃস্ফূর্ত। আমি যখনই আমাকে শোনেন না কেন, আপনি একটা পজিটিভ ভাইব ফিল করবেন। মানে আমি কখনো কোনো কথা যেটা নেগেটিভ ভাইব দিতে পারে কাউকে, কারোর সঙ্গে করি না। আমি ধরো তোমার সঙ্গে আমি একটা খারাপ ফেজ নিয়েও কথা বলছিলাম, তার মধ্যেও কিন্তু একটা পজিটিভনেস নিয়ে কথা বলছিলাম। তো এইটাই। এবং সেই সময় ধরো দূরদর্শন শুরু হলো, ওই বছরের পরীক্ষা স্পেশাল আমি করলাম। এরপরে আর একটা জার্নি এলো কিছুদিনের মধ্যেই, যেখানে আমার ধরো তখন ওই 26-26 বয়স। আমাকে একটা এমন প্রোগ্রামে দিয়ে দেওয়া হলো, সেটা আমাদের ওখানকার স্টেশন হেড দিলেন। সেই প্রোগ্রামটায় এসে বসেন কারা না, হাইকোর্টের জাজ, হাইকোর্টের যারা আইনজীবী, তারা। তুমি ভাবো তাদের বয়স কোন লেভেলের, তারা কোন লেভেলের এক্সপিরিয়েন্সড। আমাকে বসিয়ে দিলে অ্যাঙ্কার করে। আমি বললাম স্যার ক্ষমা করুন, এই প্রোগ্রামটা আমায় দেবেন না। তো আমি সেই সময় তোমার ধরো আমাকে স্যার একটা কথাই বললেন, তুমি কিছু জানো না, এটা তোমার ইউএসপি। হ্যাঁ, জানলে অসুবিধা, জানলে খুব অসুবিধে। তুমি কিছু জানো না, তুমি গিয়ে উটপটাং প্রশ্ন করো। শুধু একটা জিনিসই খেয়াল রাখো, যেদিন যে প্রোগ্রামটা করছো সেটা নিয়ে একটু গুগল করে নিও। তো আমি সেটাই করতাম। আমি গেতাম, আমার বোকার মতো প্রশ্ন করতাম, প্রোগ্রাম হিট করে গেল। ওতেই জনতা কানেক্ট করতে পারে, কারণ ওদের মধ্যে ওই প্রশ্নটা, তো ওদের মতো প্রশ্ন করছি আমি। স্যার বললেন খুব ভালো হচ্ছে, প্রোগ্রামটা টিআরপি গেইন করেছে। বললাম খুব ভালো স্যার, কিন্তু আমি জানি না কতদিন করতে পারবো। তো ওই প্রোগ্রামটা আমি 6 মাস করেছিলাম এবং খুব সুন্দরভাবে গিয়েছিল, প্রতি সপ্তাহে একটা করে থাকতো। তো অদ্ভুত, এটা একটা জার্নি। তারপর ধরো আমার লেখালেখির জার্নি শুরু হলো। আবার যেহেতু টেলিভিশন রেডিও করছি, আমি লেখালেখিতে ফিরে গেলাম। দুটো নাম করব না, দুটো বড় চ্যানেলের জন্য আমি ডেইলি লিখতাম। তারপর সুযোগ এলো সিরিজ লেখার, সিনেমা লেখার। সেই সুযোগেই অভিকের সঙ্গে আমি একটা শর্ট ফিল্ম করলাম, যেটা কিফে সিলেক্টেড হলো। তারপর ধরো তোমার পরের বছর আবার একটা শর্ট ফিল্ম করলাম, সেটাও কিফে সিলেক্টেড হলো। আচ্ছা, 3টে মতো ফিচার লেখা হলো, 2টো সিরিজ লেখা হলো। এই লেখালেখি জার্নি চলছে। আমি একটা বড় চ্যানেলের সঙ্গে একদম জাস্ট টাই আপে যাচ্ছি, যেখানে একটা বড়সড় ভরসার জায়গা, ভালো স্যালারি হতে পারে, বা ধরে নাও পেতে শুরু করবো এরকম একটা জায়গায়। লকডাউন, আবার পরিবর্তন। তাহলে ভাবো, এই গ্রাফ চলছিল সুন্দর। আমি বলবো না এইভাবে চলছিল, গ্রাফটা এইভাবে চলছিল সুন্দর। একটা মান্থলি ধরে নাও একটা সুন্দর জায়গায় এসেছি, যেখান থেকে টুকটুক টুকটুক করে একটা গুছিয়ে নিয়ে আমার পরিবারটা ঠিকঠাকভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে, সেই জায়গায় যাচ্ছিলাম। সেখান থেকে পুরো একদম জাস্ট জিরো। এবং ওই সময়টা না প্রচুর মানুষের জীবন জিরোতে নেমে এসেছিল, শুধু আমার নয়। আমি শুরুতে কিছুদিন গিয়ে না বুঝতে পারিনি কি হলো বিষয়টা, কি ঘটে গেছে আমাদের জীবনে। যত সময় যাচ্ছিল ফিল করছিলাম যে সিচুয়েশন কি হতে চলেছে। আমি জাস্ট ভাবলাম যে এতদিন খাটলাম, কি করলাম? কিছুই তো করতে পারলাম না। তাহলে যদি এতদিন বাদেও কেউ ভাবতে হয় যে 2020 মানে আমার বয়স তখন ধরো 31, আমি কি করলাম লাইফে? কিছু তো করে উঠতে পারলাম না। তাহলে জাস্ট আবার যদি জিরোতে আসতে, আবার যদি শুরু করতে হয়, তাহলে কিভাবে চলতে পারে? এই যে বলছিলাম না, প্রতিদিন ভাবতে হবে যে জিরো থেকে শুরু করছি। আমি ওই সময়টায়, ওই ফেজটাতে নিজেকে এইভাবেই তৈরি করেছি, কাল যদি আবার লকডাউন হয় আমি আবার শুরু করব।
এই মেন্টাল পাওয়ারটা তৈরি করতে হবে নিজের মধ্যে, তবেই গিয়ে হবে। এবং সেই সময় ধরো তোমাকে যেমন বলছিলাম যে জার্নিটা যে শুরু হয়েছে, এই জার্নিটা আবার শুরু হলো, আবার আমি রেডিও টেলিভিশনে ফিরে এলাম, ফেসবুকটা তার সঙ্গে একটা এক্সট্রা জার্নি শুরু হলো, যার জন্য আমাকে এক্সট্রা খাটতে হলো। কিন্তু এই এক্সট্রা খাটনিটা কিন্তু আজকে ধরে নাও ওটার বাইরে আমাকে এত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কষ্ট করলে কেষ্ট মেলে, একদম তাই, এটা সিম্পল রুল গো। তুমি হাঁটবে, তুমি পৌঁছবে, তুমি দৌড়বে, তুমি পৌঁছবে, কিন্তু তুমি লাফালে পৌঁছতে পারবে না। একদমই তাই, এটা খুব দামি কথা, বুঝতে পেরেছো? খুব দামি কথা। তাহলে আমি তোমায় মানে আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, তোমার একটা জিনিস জিজ্ঞাসা করছি যে এই যে লাইফ থেকে যে শিক্ষা, অনেকেই এখন ভাবে যে আমি আরজে হতে চাই বা ভয়েস আর্টিস্ট হতে চাই। এখন ভয়েস আর্টিস্ট হওয়াটা প্যাশনটা অনেকের মধ্যে আবার গ্রো করছে, মাঝখানে যেটা ছিল না। হয়তো তাদের কাছে ওই ইনস্টিটিউটগুলোতে যাওয়ার পয়সা নেই, বা অনেকের কাছে টাকা থাকলেও ধরো মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গায় বাড়ি, তারা কলকাতার বিভিন্ন ইনস্টিটিউটের কথা শোনে, কিন্তু যাতায়াতটা একটা বড় ধকল। কিভাবে তারা নিজেদের গুছোতে পারে, বা এইগুলো না থাকলেও যে একজন শিল্পী হওয়া যায়, সাকসেসফুল শিল্পী হওয়া যায়, তার উদাহরণ তুমি। তোমার থেকে আমি জানতে চাইছি যে এদেরকে কি বলবে। দেখো, আমাদের সামনে না মানে সমুদ্রের মতো পুরো ইনস্টিটিউশন খোলা রয়েছে। তুমি ধরো আজকে এত মানুষ, মীরদা, রেডিও মির্চির দীপদা, আমাদের বিগের খাস কৌশিকদা, এনারা কাইন্ড অফ ইনস্টিটিউশন। মানে এনারা, আমি কি বলবো তোমাকে, কিভাবে বোঝাই, যে ধরো এনারা কিভাবে বলছেন, কিভাবে থ্রো করছেন একটা কথাকে, একটা শব্দকে কিভাবে উচ্চারণ করছেন, কিভাবে বললে সেটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে, বা ধরো কোনো শব্দকে, কোনো একটা অক্ষরকে কিভাবে উচ্চারণ করতে হয়, এনারা মানে এনাদেরকে শুনলেও অনেক কিছু শেখা যায়। তো তোমাকে ওইভাবে, তুমি একটা কোনো ইনস্টিটিউশনে যাবে, কিভাবে তোমাকে কি শেখাবে যে এই শব্দটা এইভাবে উচ্চারণ করতে হয় বা এইভাবে এইগুলো করতে হয়? তারাও কি কোথাও গিয়ে শিখেছেন? মনে হয় না। জীবন থেকে শেখার বিশাল দাম। মানে তোমার ধরো এই যে তুমি করছো, এগুলো করছো 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 করতে করতে তোমার কোথায় ভুল হচ্ছে, এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার এগোনো নিশ্চিত একদম। তো আমি না শুরু থেকেই যেটা করেছিলাম আমার ক্ষেত্রে, ধরো আমি 2011-তে আকাশবাণীতে একবার পরীক্ষা দিই, আমি ফেল করেছিলাম। তো আমি না আর তারপরে বছর 3 ট্রাই করিনি। আচ্ছা, আমি মনে হয়েছিল যে আমি তৈরি নই, নিজেকে প্রিপেয়ার করছি। হ্যাঁ, মানে আমি তৈরি করছিলাম নিজেকে একটা জিনিস ভেবেই যে কোন কোন জায়গায় আমার ভুল হচ্ছে, ওরা কিভাবে বলে, কিন্তু এটার মানে আমি তাদেরকে অনুকরণ করিনি, তাহলে আমার নিজস্বতা তৈরি হতো না। আজকে সুজানীলকে আলাদাভাবে চেনা যেত না, তাই না? তাহলে আমাকে মনে হতো যে মীরের মতো বলে, ওর মতো বলে, ওর মতো বলে। তুমি তোমার ভয়েসটাকে, তোমার যেটা বেস্ট মনে হয়েছে সেইভাবে, হ্যাঁ, সেইভাবে আমার ভয়েসটাকে, আমার ভয়েস টেক্সচারটাকে বের করেছি, সেইভাবে আমি উচ্চারণ করি কথাবার্তা, আমার পিচিংগুলো সেইভাবে হয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। একটা কথা মডিউলেশনকে সেইভাবে, কোন শব্দের জন্য কীভাবে মডিউলেট করবো কোনো শব্দকে, সেইটা ভাবা। এগুলোর জন্য কোনো ইনস্টিটিউশন লাগে না, এগুলোর জন্য একদম সামনে খোলা রয়েছে। এত পডকাস্ট যায়, এত অডিও স্টোরি যায়, তারা কোন শব্দকে কিভাবে উচ্চারণ করছে, এটা থেকে কিন্তু প্রচুর কিছু শেখার। এই যেমন বলে না যে লেখার জন্য বই পড়া প্রচুর প্রয়োজন, তাই না? তবে কি তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়বে, সেরকম এটাও তাই। এটাও কিন্তু স্টক অফ ওয়ার্ডস বাড়ানোই। যখন ধরো কথা বলছি আমরা, কেউ কোনো শব্দকে কীভাবে উচ্চারণ করছি, কীভাবে থ্রো করলে সেটা ভালো লাগছে শুনতে, এইগুলো কিন্তু এর মতনই। মানে তোমার ফিল্ডের যারা বেস্ট, একদম তোমার থেকে যারা, শোনো, একদম টপকে না ভাবতে নেই কোনোদিন। আজ অমিতাভ বচ্চনকে ধরে আমি যদি এগোতে যাই, হবে না, তাহলে মুশকিল। মীরদাকে যদি ভেবে, আমি শুধুমাত্র মীরদাকে ভেবে এগোতে যাই, হবে না। আমাকে স্তর অনুযায়ী এগোতে হবে। আমার স্তর থেকে আমি দেখবো যে যাকে আমি সহজে মনে হচ্ছে যে এই দাদাটা খুব সহজে বলে, খুব সহজ বলে, তাকে আমি দেখব। তারপর ধরো মনে হলো যে না, একটু ওনাকে দেখি উনি কিভাবে বলেন, উনি কিভাবে বলেন। প্রত্যেকের ফিল্ড আলাদা, প্রত্যেকের থ্রো আলাদা, সব কিছু আলাদা, কিন্তু তবুও তোমার মতো করে তাদের মধ্যে থেকে একটু একটু করে আহরণ করে তোমার একটা জিনিস তৈরি হতে পারে। এবং সেটা হয়তো সে নিজে রেকর্ড করে প্র্যাকটিস করলেও বুঝতে। একদমই তাই, যে কোনো কিছু ক্ষেত্রে, ধরো না অভিনয়ের ক্ষেত্রেও তো তাই না, আয়নার সামনে অভিনয় করতে বলে বারংবার, তো ওইটাই নিজের ভুলটা ধরতে পারাবো।
অর্থাৎ যাদের কাছে ইনস্টিটিউশন বা এগুলো যারা অ্যাভেল করতে পারছে ঠিক আছে, যারা পারছে না তারা নিজেরাও ইউটিউবটা একটু ফেসবুকটা দেখে যাদেরকে তারা দেখো তুমি যে ফিল্ডে আসতে চাইবে না সেই ফিল্ডটাকে তোমাকে নার্চার করতে হবে। Nurture করতে ধরো তুমি রেডিওটা ভালোবাসো, তুমি বলছিলে তো যে কোনো কিছু রেডিওতে কিভাবে মানুষ কথা বলে, তাদের থ্রো কি, বিভিন্ন রকমের আর্জি রয়েছে, প্রত্যেকের ফ্লেভার্স আলাদা, তাদেরকে শোনো একটু একটু করে। মানে এখন ইন্টারনেট এসে গিয়েও তো সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, মানে প্রত্যেকের গলা, মানে রেডিওগুলোরও এখন ইউটিউব চ্যানেল, কিন্তু কারো মতো করতে চেষ্টা করো না, তারা কি করছে সেটা দেখো, এক্স্যাক্টলি দেখে নিজের একটা জমাট তৈরি করার চেষ্টা করো, তবে গিয়ে তুমি জায়গা পাবে। ধরো আজকে তোমাকে একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বলতে পারি আমি, এত সিঙ্গার্স আসে প্রতি বছর বিভিন্ন কম্পিটিশনে, মানে যেগুলো রিয়েলিটি শো বলি, কেউ কারো মতো গাওয়ার চেষ্টা করে, এর মতো গাওয়ার চেষ্টা করে, ওর মতো গাওয়ার চেষ্টা করে, তাদেরকে তুমি খুঁজে পাবে না। যারা নিজস্বতা তৈরি করতে পেরেছে তারা টিকেছে, যাদের নিজস্ব একটা ভোকাল থ্রো রয়েছে, যাদের নিজস্ব একটা আলাদা গলা রয়েছে, তুমি শুনলেই বলে দেবে যে এ গাইছে, তাই না? তো এইরকমভাবেই ধরো তুমি তোমার একটা গলা তৈরি করেছো, যে গলাটা কোনো কিছু না তৈরি হয়ে আসে না। অনেকে এটা বলে যে তোমার এই গলাটা এরকম করলে কি করে, ভাই ভেতরে ছিল, প্র্যাকটিসের ফলে বেরিয়েছে। আমার গলাও কিন্তু এতটা ধরো এই ধরনের পলিশড ছিল না, এটা করতে করতে হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে, আরও হবে, আরও বেটার হতে পারে, আরও হয়তো আমি মনে করি যে প্রতিদিন প্র্যাকটিসের ফলে আরও বেটার হতে পারে যে কোনো জিনিস। বিরাট কোহলিও ধরো শুরুতে যখন ক্যারিয়ারে খেলতো আমরা ভাবতাম দুর্দান্ত খেলছে, আজকে সে যেমন খেলছে সেই খেলা আর এই খেলার মধ্যে বিশাল পার্থক্য, তাই না? তার কভার ড্রাইভটা আরও ফাইন হয়েছে, আরও হয়তো বছর 3 খেললে হয়তো ভাববে যে আরও ফাইন হতে পারে জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার, তোমার প্রতিটা জিনিসেরই ফিনেস কখনো শেষ হয় না, আরও হতে পারে। তো ওই চেষ্টাটা তোমাকে চালাতে হবে, এবং সেলফ টট জিনিস তুমি কোনোদিন মানে মনে হবে না যে অন্য কারোর মতন, কারণ ওটা তোমার মধ্যে থেকে গ্রো করে তোমার মধ্যে পুরো তৈরি হয়েছে। তো যাই হোক, তুমি আরও একবার তোমাকে পরবর্তীকালে অবশ্যই ডাকবো, এবং আমি তোমার একজন নিয়মিত দর্শক হিসাবে এই প্রার্থনা করি যে এই চ্যানেল 1100 না আরও এগিয়ে যাক, কারণ ডেফিনেটলি এটা তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো বাংলার ডিজিটাল ওয়ার্ল্ডে একটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে। তা কিনা জানি না, তবে যেটা করি চেষ্টা করি অরিজিৎ, যে মানুষের কাছে ঠিক তথ্যটা পৌঁছে দেওয়া, এবং তোমাকে যেটা শুরুতেও বলছিলাম যে কন্টেন্ট কোনোদিন শেষ হবে না, কারণ প্রতিটা মানুষ লড়ছে, তাদের গল্প উঠে আসছে, আর তাদের গল্প আমি বলতে থাকবো। গল্পে এগিয়ে যাক তোমাদের সময়। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ তোমার তারা রয়েছে, আর বেশিক্ষণ আটকানো যাবে না। পরবর্তী সুজয়দার কাছে যদি কিছু প্রশ্ন থাকে ডেফিনেটলি করবেন, আমরা আবার নিয়ে আসবো, কি আছে। আর আমাদের পডকাস্টে আপনাদের এই পডকাস্টগুলো কেমন লাগছে, কিংবা পরবর্তীকালে আরও আপনাদের পছন্দের কোন কোন মানুষকে চান সেগুলোও জানাতে পারেন কমেন্টে। তবে আজকের জন্য এখানেই আমরা ছুটি নিচ্ছি। নমস্কার।